দেখুন সেরা বাংলা অরিজিনালস। ক্লিক ডাউনলোড নাও। আমার ভাইয়ের স্বপ্ন পুরো হবে না, আমার বোনের লেখাপড়া শেষ হবে না। এই অবস্থায় অন্ধ বাবাকে ফেলে আমি অন্য ঘরে গিয়ে সংসার পাতবো, এ তুমি ভাবলে কি করে বাবা? আমার ভাইয়ের বিয়ের কথা বলতে বসেছি আমরা, বিক্রি করা বা ঘর জামাই রাখার কথা বলতে না। তোমার ভাগ্য ভালো যে তুমি আমার ছোট ভাইয়ের স্ত্রী। অন্য কেউ হলে আমার বাবার সঙ্গে বেয়াদবি করে আমার বোনের গায়ে হাত তুলে আমার সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারতো না। মাধবী, মাধবী, কই রে মা? এই তো হয়ে গেছে বাবা। দিদি হুম? দাঁড়া, প্রণামটা সেরে নি। বাবাকে প্রণাম করেছি। করব, তোকে আগে পেয়ে গেলাম। যা আগে বাবার ঘরে যা, আমিও যাচ্ছি। আর যেতে হবে না, বাবা এসে গেছে। দে পাঞ্জাবিটা দে, অফিসে আজও দেরি হয়ে যাবে। ওগুলো হাতে নিয়ে পাঞ্জাবি পরবে কি করে? ও তাও তো বটে, তাহলে কি করি বলতো? স্বপনেগুলো ধর তো। হ্যাঁ এ ধর। দে। দে পাঞ্জাবিটা দে। ওহ, ওহ, দে দে ওগুলো দে। হ্যাঁ ধরো দেরি বাবা। হয়ে যাচ্ছে অফিসে। দাঁড়াও বাবা, আগে স্বপনকে প্রণাম করতে দাও, ওর আজ শেষ পরীক্ষা। ও হ্যাঁ, তাই তো। খুব ভালো করে পরীক্ষা দিবি, খুব ভালো থাক করে। থাক। তুই ডব্লিউবিসিএস হলে আমার প্রথম স্বপ্ন সার্থক হবে। হ্যাঁ বাবা, আশীর্বাদ করো। আসিরে দিদি। হুম। আমার ছেলে ডব্লিউবিসিএস হবে, ভালো চাকরি পাবে, সংসারটার হাল ধরবে, সুমনকে কম্পিউটার ডিপ্লোমা করাবে, চম্পাকে এমএ পাস করাবে। ওই রে, সুমন চম্পা কই? ওরাও বেরোবে, তৈরি হচ্ছে। তুমি যাও বাবা, তোমার না দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাও তো বটে। আসি, হ্যাঁ। দুর্গা দুর্গা। ছাড়, ছাড় বলছি, ছাড় আমার চিরুনি রে। কেন ছাড়বো? হ্যাঁ কেন ছাড়বো? তোর চুল আছে, আমার চুল নেই? হ্যাঁ দেখ, আরে কি হচ্ছে এসব? হ্যাঁ দেখ না দিদি, একটু চুল আঁচড়ে গেছি। কেন আছরাবি? রাজ্যের ময়লা তোর চুলে, রোজ চিরুনি ময়লা করে দিস, একদিনে পরিষ্কার করিস? তা তুই আগে আঁচড়ে নিয়ে ওকে দে, তোর চুলে তার ময়লা নেই। তারপর ও যখন ময়লা করে দেবে, সে ময়লা সাফ করবে কে? হ্যাঁ, আমি পরিষ্কার করে দেবো। এই তোর আশকারা পেয়ে পেয়ে না ছোটদা খারাপ হয়ে যাচ্ছে। কেন? ও ছেলে বলে কি একটু হাত পা নেড়ে খেতে পারে না? নে আছরা, দে। ভগবান করুক ওর কপালে যেন একটা দজ্জাল বউ জোটে, যেন ওকে দিয়ে সব কাজ করায়। আর ভগবান করুক তোর যেন এমন একটা কুঁড়ে বর জোটে যার নাক ও তোকে সাফ করে দিতে হবে। এই এই, দিদি দিদি দিদি, যাচ্ছি যাচ্ছি। এই নে তোর সাথে চিরুনি। কিরে চম্পা, তুই কলেজে যাবি না? যাচ্ছি তো। যা, তোর জন্য আমি একটা আলাদা চিরুনি কিনে দেব, যেটা কেউ ছুঁবে না। সত্যি? হুম, আসি দিদি, টাটা। হুম। পাগলি মেয়ে কত অল্পতেই খুশি হয়ে যায়। ভগবান, তুমি ওকে সব সময় এমনি খুশিতেই রেখো। সংসার কোন মেয়ে চায় না বলতে পারো? স্বামী, সংসার, নিজের ঘর, সব মেয়েরাই চায়। তোমাকে ভালোবেসে আমিও বছরের পর বছর ধরে সেই স্বপ্ন দেখে দিলি, কিন্তু আমাদের অবস্থা তো তুমি সবই জানো। এত বড় সংসারটা নিয়ে বাবা হিমশিম খাচ্ছেন, এর মধ্যে বিয়ের খরচ। আমি জানি মাধবী, তবে মায়ের শরীর যদি বেশি খারাপ হয় আমার না জানি উপায় থাকবে না। তুমি বললে আমি তোমার বাবার সঙ্গে গিয়ে আলাপ করব। না না, তোমাকে কিচ্ছু বলতে হবে না, বাবাকে যা বলবার আমিই বলবো। এসো মা, এসো। মাধবী, এই আমার মা। ওঠো মা, ওঠো। আহা, এ তো লক্ষ্মী প্রতিমা। এতদিন ধরে আমার এমন বৌমাকে লুকিয়ে রেখেছিলি তুই? আমাকে ক্ষমা করো মাধবী, মাকে আমি সবকিছু না জানিয়ে পারিনি মাধবী। কিন্তু আপনারা, বাবা, আসুন আপনারা। এসো মা। কিচ্ছু করার দরকার নেই, শুধু সোজাসুজি আমার কথাগুলোর জবাব দে। যে ছেলেটা মোটরসাইকেল নিয়ে এসে তোকে লিফট দিতে চাইলে
তোর আর কিছুই করার থাকে না। সেই ছেলেটার পরিচয় কি? নাম শুভ্র, আমাদের কলেজের সিনিয়র স্টুডেন্ট, সেরা ছাত্র। এবার ফাইনাল পরীক্ষা দিয়েছে, ফার্স্ট ক্লাস পাবে। তা কতদিন থেকে চলছে এইভাবে যাওয়া আসা? মাত্র 4 দিন, গতকাল নিয়ে। মানে কাল ওর বাইকের পেছনে বসেই গেছিস? আগে আমি চিনতামই না। জানিস না, অথচ দিব্যি তার বাইকের পেছনে উঠে চলে যাস। যদি ওর কোনো খারাপ উদ্দেশ্য থাকে? না না দিদি, ওর কোনো খারাপ উদ্দেশ্য নেই, ওরকম ছেলেই নয়। ভালো লাগে ছেলেটাকে? ভালোবাসিস? দিদি ও ভালোবাসে তোকে? জানি না। জানতে তো হবে। কবে জানবি? ঠিক আছে, কাল জেনে নেব। তার মানে কালও দেখা হবে? কি বলছো তুমি? এত কিছু কেন কিনছেন তোমার মা? তাতেও কি মায়ের মন ভরে? আমি যে এতদিন বিয়ে করিনি, তোমাকে দেখে সেই দুঃখ ভুলে গেছেন মা। তোমার পা থেকে মাথা পর্যন্ত সোনা দিয়ে মুড়িয়ে দিতে চান মা। এই জন্যই তো আরো বেশি ভয় হচ্ছে দিলীপ। আমাকে একটা ভালো শাড়ি কিনে দেবেন এমন ক্ষমতাও বাবার নেই। এত শাড়ি গহনা দেবে তোমরা, কিন্তু বাবা বাবা যখন একটা সেটও দিতে পারবেন না, তখন তার মনটা ছোট হয়ে যাবে। এমন করে ভেবো না মাধবী, মা নিশ্চয়ই ওনার সঙ্গে কথা বলে কিছু একটা করবেন। কি করবেন মা? কি করবেন? নিজে গহনা বানিয়ে এনে বাবাকে দেবেন আমাকে পরাবার জন্য? দিলীপ, এত বড় অপমান বাবা বাবা সহ্য করতে পারবে না। আহা, এমনও তো হতে পারে যে বিয়ের সময় মা তোমাকে তেমন কিছুই দেবেন না, যা দেবার ও বাড়িতে যাবার পরেই দেবেন। জানি না দিদি, জানি না। গরিবের একটাই মাত্র সম্পদ তার সম্মান, ওটা নিয়ে বড় বেশি বিব্রত থাকি আমরা। আমি তো দেখতে পাচ্ছি প্রতিদিন বাবার দুশ্চিন্তা কত বাড়ছে। কিছুই যেন ঠিক মতো মনে রাখতে পারছে না আজকাল। বাবা, হ্যাঁ? কি হয়েছে তোমার? কিছু না, দে চাটা দে। কিছু তো অবশ্যই হয়েছে বাবা, বলো না কি হয়েছে। এই চশমাটা আর চলছে না বুঝলি, ভুল ভ্রান্তি হয়ে যাচ্ছে কাজে, পাওয়ারটাও বাড়ানো দরকার। ভাবছি সামনের মাসের বেতন পেয়ে। না, সামনের মাসে নয়, চাটা খেয়ে তুমি তৈরি হয়ে নাও, আমি আসছি। এক্ষুনি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। কালই তুমি নতুন চশমা পরে অফিসে যাবে। শোন মা, এখন থাক, মাসের এখনো কটা দিন বাকি। আমার কথা যদি তুমি না শোনো, তাহলে তোমার দিব্যি দিয়ে বলছি বিয়ে আমি করব না। এই দেখ, যত আজে বাজে কথা। আমি ঠিকই বলছি বাবা, সংসার যেভাবে হোক চলে যাবে, বিয়েও সময় মতো হয়ে যাবে, কিন্তু এই বয়সে তোমার চোখ একবার নষ্ট হয়ে গেলে আর ভালো হবে না। সামান্য কয়টা টাকার জন্য তোমার চোখের ক্ষতি হতে বা অফিসের কোনো ঝামেলায় পড়তে আমি দেব না বাবা। ঝামেলা তেমন কোনো? আমি বেশ বুঝতে পারছি অফিসে কোনো গোলমাল হয়েছে। আমি চাই না যে চশমার জন্য আরো বড় কোনো গোলমাল হোক। একই রে মা, ইন্টারভিউ লেটার? তুই কি ইন্টারভিউ দিতে যাচ্ছিস? হ্যাঁ বাবা, এক্ষুনি বেরোতে হবে। কিন্তু এই সময় তো চাকরি করার কি দরকার? ওরা যদি আপত্তি করে? কেন আপত্তি করবে? যেটুকু লেখাপড়া শিখেছি তা কি ঘরে বসে থাকার জন্য? এক সংসারের বোঝা হয়ে আছি, আর এক সংসারের বোঝা হয়ে যাব, এটাই কি চাও? বোঝা? তুই এই সংসারের বোঝা? তুই যে এই সংসারের কি তা শুধু আমিই না, এরা সবাই জানে। যা গিয়ে জিজ্ঞেস করে দেখ, দেখ জিজ্ঞেস করে। আচ্ছা আচ্ছা হয়েছে। চম্পা, তুই বাবাকে ঠিক মতো সময় খাইয়ে অফিসে রওনা করিয়ে দিস। স্বপন, হ্যাঁ সুমন, দিদি। হ্যাঁ দিদি। আসি রে ভাই। আচ্ছা। আসি বাবা, দিলীপ অপেক্ষা করবে। আয় মা, আয়। এদিকে কোথায় যাচ্ছ?
ডালহস্তে যাবে তো? যাব না, যাব না। মানে? মানে এই চাকরিটা আমি তোমাকে করতে দেব না। কেন? কারণ এই চাকরিটা যদি হয় তবে তোমার পোস্টিং হবে কলকাতার বাইরে। ও, এখন থেকে সব খবরদারি শুরু হয়ে গেছে। হুম, খবরদারিও নয়, নজরদারিও নয়, এটা হলো বইয়ের ভালো মন্দ খেয়াল রাখা। চলো মাধবী, এখানে একটু বসি। হ্যাঁ চলো। তোমার এই মতলবটা যদি আগে থেকে বলতে, তাহলে এত হুড়োহুড়ি করে না বেরিয়ে বাবাকে খাইয়ে অফিসে পাঠিয়ে বেরোতে পারতাম। কেন? আমি যে একটু বেশি সময় কাছে পাচ্ছি সেটা বুঝি তোমার ভালো লাগছে না? লাগছে, কিন্তু বাবার আচ্ছা মনের অবস্থা, তাতে শাসন করে না খাওয়ালে দেখা যাবে খুশির চোটে না খেয়েই অফিসে রওনা হয়ে গেল। কেন কেন? নতুন চশমা কিনে দিয়েছি বাবাকে, বিশ্বাস করো। চশমাটা চোখে দিয়ে বাবা যেন খুশিতে শিশুর মতো হয়ে গেল। একটা বাচ্চার হাতে তার খেলনা এনে দিলে সে যেমন খুশি হয়ে ওঠে। ওঠে নাকি? আহা, দেখনি বুঝি কোনোদিন? কি করে দেখবো? উম, আমাদের হলে তবে না দেখতে পাবো। অসভ্য, বিয়ের কথা হতে না হতে দুষ্টুমি শুরু হয়ে গেছে। হ্যাঁ, এখানে দাঁড়িয়ে কি করছো? কিছু না, ওই স্বপন গেল তাই দেখছিলাম। নতুন চশমায় কোনো অসুবিধা হয়নি তো বাবা? অসুবিধা? না না, অসুবিধা হবে কেন? জানিস মা, আজ সব কিছু ঠিক মতো দেখতে পেয়েছি, আর এমন ভাবে কাজ করেছি না আজ, কেউ কোনো ভুল ধরতে পারেনি। এই কি হয়ে গেল মা, এই কি হয়ে গেল? স্বপন যে আমার সারা জগৎটাকে এমন অন্ধকার করে দিয়ে চলে যাবে তা তো ভাবতে পারিনি। এখন তোদের কে দেখবে? কে তোদের দেখবে মা? শান্ত হও বাবা, শান্ত হও তুমি। এত বড় হাসপাতাল, এত বড় ডাক্তার দেখছেন, নিশ্চয়ই ভালো হয়ে যাবে তুমি। দিলীপ তো কথা বলতে গেছে, কোনো ভালো রিপোর্ট অবশ্যই পাবো। সুমন কম্পিউটার কোর্স করবে, চম্পা অনার্স শেষ করবে, সবই হবে। কি করে হবে? আমি করাবো বাবা, যেভাবে হোক আমি করাবোই। ও নিয়ে তোমাকে ভাবতে হবে না। না রে না, তাহলে যে তোর শ্বশুর বাড়ির লোকেদের কাছে আমরা সবাই ছোট হয়ে যাব। সেজন্যই তো ঠিক করে ফেলেছি, আমি এখন বিয়ে করব না বাবা। মাধবী, হ্যাঁ বাবা, আমার ভাইয়ের স্বপ্ন পুরো হবে না, আমার বোনের লেখাপড়া শেষ হবে না। এই অবস্থায় অন্ধ বাবাকে ফেলে আমি অন্য ঘরে গিয়ে সংসার পাতবো, এ তুমি ভাবলে কি করে বাবা? কিন্তু মাধবী, তুমি কি আমার দিকটা দেখবে না? এতগুলো বছর আমি তোমার দিকে তাকিয়ে আমিও স্বপ্ন দেখে আসছি মাধবী। আমি জানি দিলীপ, কিন্তু সুমনকে প্রতিষ্ঠিত না করে, চম্পাকে বিয়ে না দিয়ে, অন্ধ বাবাকে অসহায় ফেলে রেখে নিজের কথা ভাববার অবকাশ যে আমার নেই। মাধবী, তোমার বাবা কি আমার বাবা নন? তোমার ভাই বোন কি আমার ভাই বোন নয়? আমি সবার ভার নেব মাধবী, তুমি আর আমি তো আলাদা নই। দিলীপ, একটা মেয়ে তার শ্বশুর শাশুড়ি দেবর ননদ সবার জন্য যখন প্রাণপাত পরিশ্রম করে, তখন সবাই বলে নিজের সংসারের জন্য তো করবেই, কিন্তু একটা ছেলে তার শ্বশুর বাড়ির জন্য সামান্য কিছু করলেও এই সমাজ তার নাম দেয় অনুগ্রহ। সমাজের একটা মিথ্যে ধারণার জন্য আমাদের জীবনের এত বড় সত্যটাকে অস্বীকার করবে তুমি? না, অস্বীকার করার মতো সাহস আমার নেই, কিন্তু সমাজের ধারণাটাকে ভেঙে দেবার মতো শক্তিও তো আমাদের নেই দিলীপ। দিলীপ, 7-8 বছরের ভালোবাসাকে অস্বীকার করা কঠিন, কিন্তু 20টা বছর ধরে যে সংসারের মাথাটা আমি উঁচু করে রেখেছি তাকে ধুলোয় লুটিয়ে দেওয়া আরো কঠিন। আমি পারবো না দিলীপ, অন্তত আরো 2-3টি বছর আমি বিয়ের কথা ভাবতেও পারবো না। কিন্তু তুমি তো আমার মায়ের অবস্থাটা জানো। জানি বলেই তো বলছি, তুমি অন্য কোনো মেয়েকে বিয়ে করে ফেলো। মাধবী, মাধবী, তুমি আমাকে পাগল করে দিও না। তুমি আমাকে সারা জীবন অপেক্ষা করতে বলো, সেও ভালো, কিন্তু আর কাউকে বিয়ে করতে বলো না। আমি পারবো না মাধবী, আমি আমি পারবো না, কিছুতেই পারবো না।
নাম্বার 6। সরি, আমি ভুল জায়গায় এসে পড়েছি। মাধবী, আপনি ওকে চেনেন স্যার? হ্যাঁ, একটা চাকরির ওর খুব দরকার। তুলুন তুলুন ওকে, হাসপাতালে নিয়ে যেতে হবে। অ্যাম্বুলেন্সে ফোন করুন কেউ তাড়াতাড়ি। স্যার, যে মহিলা এইমাত্র ইন্টারভিউ দিয়ে বেরিয়ে গেলেন উনি সিঁড়ি দিয়ে পড়ে গেছেন। কি বললে? মাধবী, মাধবী, এই দেখি, শুনুন 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 শুনুন। মাধবী, মাধবী, এই কুইক, আমার ড্রাইভারকে বলো আমার গাড়ি বের করতে, একে হাসপাতালে নিয়ে যেতে হবে। মাধবী, মাধবী। এ কি বাবা, তুমি একাই ভাবে উঠে এসেছো? কিছু হবে না রে মা, সবই তো চেনা। আর কতদিন তাছাড়া এভাবে হাত ধরে নিয়ে বেড়াবি? না বাবা, কোথাও যদি পড়ে টরে যাও। চম্পা কোথায় গেল? চম্পা! পিয়ন এসেছে, চেঁচিয়ে বলল রেজিস্ট্রি চিঠি, চম্পা চিঠি আনতে গেছে। গেছি না, চিঠি নিয়ে অলরেডি চলে এসেছি। আর বাবা, তোমার বুঝি তর সইল না? তোমাকে বললাম তো দিদি আজ অনেক ভালো আছে। আরে তোর মুখে শোনা আর নিজে দেখা, ও দেখতেও তো পাই না। কে বলেছে তুমি দেখতে পাও না? আমাদের মুখ দেখার জন্য কি তোমার চোখে দৃষ্টি দরকার হয়? বাবা, আমরা যে ভালো আছি তুমিই বলো, তুমি দেখতে পাচ্ছ না? হ্যাঁ 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 মা, পাচ্ছি পাচ্ছি। ভগবান যেন সব সময় তোকে ভালো রাখে মা। এই যা, এই দিদি, স্লিপটা সই করে নে, পিয়ন দাঁড়িয়ে আছে তো। এই নে। কিসের চিঠি মা? দেখছি। মাধবী, জানি না ক্ষমা করতে পেরেছো কিনা। আমার জীবনে যে ঘটে গেল তা তো স্বপ্নেও কখনো ভাবিনি, কিন্তু ঘটে যখন গেছে তখন অস্বীকার তো করতে পারবো না। যে মা অল্প বয়সে বিধবা হয়ে আমাকে বুকে পিঠে করে মানুষ করেছেন, তার জীবন মৃত্যুর সংশয়ে আমি যদি ভুলও করে থাকি, তবু সেই ভুলই আমার জীবনে আজ সবচেয়ে বড় সত্যি। মাধবী, আমি তোমাকে ভালোবাসতাম, সেই ভালোবাসা পূর্ণতা পাইনি বলে কি আমি তোমার শত্রু হয়ে যাব? আমার অক্ষমতার অপরাধ কি কোনো দিনই তোমার ক্ষমা পাবে না? সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠালাম, যদি গ্রহণ না করো বুঝবো আমাকে ক্ষমা করতে পারোনি, বুঝবো বাকি জীবনটা এই অপরাধের অভিশাপ নিয়েই আমাকে কাটাতে হবে। ইতি, দিলীপ। বললি না তো কার চিঠি মা? অ্যাপয়েন্টমেন্ট লেটার বাবা, আমার চাকরি হয়ে গেছে। ম্যাডাম, এখানে একটা সই করুন। কি এটা? অথরিটি অর্ডার দিয়েছেন আপনার অ্যাডভান্স বেতন। ও, এই যে। কি হলো বাবা? হ্যাঁ না, কিছু নয়, কিছু না। ও আমার মনটা বোধহয় ছোট হয়ে গেছে, শুধু খারাপ চিন্তা ঘিরে ঘিরে আসছে। এই রেজাল্ট আনতে গিয়েই তো স্বপন আমার এত বড় অ্যাক্সিডেন্ট করলো। সুমনও সেই রেজাল্ট আনতে গেছে। ছি ছি বাবা, এসব অলক্ষণে কথা কেন চিন্তা করছো? শ্রদ্ধা হয়তো বন্ধুদের পাল্লায় পড়েছে। তুমি চিন্তা করো না বাবা, এক্ষুনি চলে আসবে। বাবা, 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 আমি ফার্স্ট হয়েছি বাবা। দিদি, আমি ফার্স্ট হয়েছি, ফার্স্ট। বাহ, আয় আয় কাছে, আয় কাছে। দাঁড়া সুমন, এই পোশাক তোর গায়ে কোত্থেকে এলো? এটা
এসব জুলির বাবার কাণ্ড। জুলি? হ্যাঁ, মানে ওই রেজাল্ট বানানোর সময় তো আমার সাথে ছিল, আর রেজাল্ট দেখেই না আমাকে টানতে টানতে ওদের বাড়িতে নিয়ে গেল চাকরির জন্য। জানো দিদি, ওর বাবা আমাকে দেখে না একেবারে চাকরি দিয়ে দিল, একেবারে জেনারেল ম্যানেজারের পোস্টে। হ্যাঁ হ্যাঁ, একেবারে জেনারেল ম্যানেজার। হ্যাঁ বাবা, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর টেক্সটাইল ডিভিশনের জিএম। চৌধুরী গ্রুপ? আমিও তো ওইখানেই চাকরি করতাম। মা মাধবী, কম্পিউটার পড়িয়ে তুই খুব ভালো কাজ করেছিস মা। কত বড় অফিসার, কত বড় পোস্ট, জিএম। হ্যাঁ বাবা, ওদেরই একটা পার্টি ছিল, সেই জন্য আমাকে নিয়ে গিয়েছিল পরিচয় করিয়ে দেওয়ার জন্য। তাই ওই রেডিমেডের দোকান থেকে এগুলো কিনে বিয়ে। ঠিক আছে ঠিক আছে, শুধু এইটুকু মনে রাখিস ভাই, বিনা মূল্যে যা পাওয়া যায় তাতে কোনো সম্মান নেই। হ্যাঁ। দেখে রিক্সা চালাতে পারো না? আশ্চর্য! তুমি গাড়ি টেনে রিক্সার পর তুলে দিয়েছো, বেচারা পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। কোথায় তাকে সমবেদনা জানাবে তা না করে উল্টো। আমি ঠিকই করেছি, দেখছেন না আমার গাড়িতে দাগ পড়ে গেছে। তুমি দেখছো না এই গরিব লোকটার কপাল কেটে রক্ত বেরোচ্ছে? রক্ত বেরিয়েছে? ও তো 2 টাকার ওষুধ লাগালে ঠিক হয়ে যাবে, কিন্তু আমার গাড়িটা ঠিক করতে তো কয়েক হাজার টাকা লাগবে। মানুষের রক্তের চাইতে একটা গাড়ির সামান্য দাগের মূল্য তোমার কাছে বেশি? সামান্য? এই গাড়িটা সামান্য? অবশ্য আপনার মতো সামান্য মানুষ এর মূল্য বুঝতে পারবেন না। ট্রামে, বাসে, রিকশায় চলাফেরা করা ছোট লোকেদের পক্ষে গাড়ির মূল্য না বোঝাটাই স্বাভাবিক। কি বললে তুমি? ট্রামে, বাসে, রিকশায় যারা চলাফেরা করে তারা ছোট লোক? হ্যাঁ হ্যাঁ, ছোট লোক। ঠিক করেছেন দিদি, এটাই ওদের মতো বড় লোকের শাস্তি। এই যে ম্যাম সাহেব, রাস্তা চলাফেরা করলে সবকিছু দেখে চলাফেরা করবেন। বড় লোকের অভদ্র মেয়ে, আজকের কথাটা মনে রেখো। দেখ না দিমাগ কত। বুঝতেই পারছেন যে সুমনকে কি বিশাল একটা দায়িত্ব সামলাতে হবে। বলতে গেলে প্রায় 24 ঘন্টাই ওকে ওখানে থাকতে হতে পারে। তাছাড়া আমার জুলিও ছেলেবেলা থেকে যেভাবে মানুষ হয়েছে, তাতে করে এখানে থাকাটা ওর পক্ষে খুব কষ্টকর হবে। তাই আমি চাইছিলাম যে বিয়ের পর ওরা আমার ওখানেই থাকতো। অসম্ভব। এটা কি ধরনের কথা বলছেন আপনি? দেখুন, আমার অপরাধ নেবেন না। আমার ভাইয়ের বিয়ের কথা বলতে বসেছি আমরা, বিক্রি করা বা ঘর জামাই রাখার কথা বলতে নয়। আমি গরিব মানুষ, তবু যত কষ্টই হোক আমার ছেলের বউকে এখানেই রাখতে পারবো আমি। আপনি পারবেন, কিন্তু আমি পারবো না। তাহলে আর কথা বাড়ানোর কোনো অর্থই হয় না। এখন সুমন আর জুলি ডিসিশন নে ওরা কি করবে। আমি এখানেই থাকতে চাই ড্যাডি। হ্যাঁ, কি বলছিস তুই? হ্যাঁ ড্যাডি, এখানে আমাকে থাকতেই হবে। বিয়ের পর স্বামীর ঘরই মেয়েদের আসল ঘর। আমার ইচ্ছে পূরণ করতে চাইলে, মানে আমার সুখ চাইলে তুমি আর আপত্তি করো না ড্যাডি। ঠিক আছে, তুই যখন চাইছিস তাই হোক। দিদি, এ দেখ আমার অ্যাডভান্স মাইনের টাকা। বাবা, বাবা ধরো। এ আমাকে কেন? বাহ, তুমি তো বাড়ির কর্তা, হয় তোমার হাতে দেবো নয় দিদির হাতে। না না, দিদি কি দে, ওই তো সব করে, দিদির হাতেই দে। ঠিক আছে, এই নে দিদি। আচ্ছা দিদি, তোর রেজিগনেশন লেটারটা পাঠিয়ে দিয়েছিস তো? হ্যাঁ, কিন্তু আর কোনো কিন্তু নয়। এরপর তুই যদি চাকরির কথা ভাবিস বা চাকরি করতে যাস, তাহলে কিন্তু তোর সাথে আমার ঝগড়া হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা দিদি, তোকেই যদি চাকরি করে সংসার টানতে হয়, তাহলে আমাকে মানুষ করেছিস কিসের জন্য? হ্যাঁ, এই দিদি, খুব খিদে পেয়েছে রে, একটু খেতে দিবি? হ্যাঁ এক্ষুনি দিচ্ছি, তুই হাত মুখ ধুয়ে আয়। হ্যাঁ। চলো বাবা। এই দিদি, আসছি। কি রে? আমি অফিসে চললাম, তুই বাবাকে বলে দিস। যা বলবো। আসি, টাটা। বাই। জুলি। হ্যাঁ, তোমাকে একটা কথা বলবো। বলুন। তুমি বড় লোকের মেয়ে, মেয়ে হিসেবে যা মানায় বউ হিসেবে তা মানায় না।
বিশেষ করে আমাদের মতো সমাজের সাধারণ পরিবারের বউ হিসাবে। তাই বলছি, এই ধরনের পোশাক আর পরো না। আপনি ঠিকই বলেছেন দিদি, আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন এসব পরবো না। আপনি আমায় ক্ষমা করে দেবেন। আমি আমি এই ধরনের সমস্ত পোশাক পুড়িয়ে ফেলবো। বৌমা মেয়েটা খুব ভালো না রে মা? আহ, আহ, হ্যাঁ বাবা, খুব ভালো। অনেক মেয়ে দেখেছি স্বামীর উপার্জনের টাকা স্বামীর বাবা মা ভাই বোন কাউকে ছুঁতেই দেয় না, কিন্তু সুমন কেমন সব টাকা তোর হাতে তুলে দিচ্ছে, বৌমা কিছু বলেই না। হ্যাঁ বাবা, জুলি খুব ভালো মেয়ে। ডাক না একটু মেয়েটাকে, সব সময় ঘরে বসে থাকে, কোথাও বেড়াতে টেড়াতেও তো যায় না, আমার কাছে এসে বসলেও তো একটু পারে। ডাক মেয়েটাকে। ডাকছি। জুলি, জুলি, ডাকছেন দিদি? একটু এখানে এসো, বাবা ডাকছে। আসছি। এসো। এই যে বাবা, জুলি এসেছে। কই বৌমা, কোথায় তুমি? কই বৌমা? কি হলো জুলি, বাবার কাছে যাও। এই তো আমি বাবা, এখানেই আছি। বলুন, কি বলবেন? এ, বলছিলাম কি মা, তুমি তো সব সময় ঘরে বসে থাকো, কোথাও বেড়াতে টেড়াতেও তো যেতে পারো। মা মাধবী, বাবা, বৌমার হাতে কিছু টাকা। থাক বাবা, আমার টাকার জন্য ভাববেন না। 200-500 টাকা হাত পেতে নেবার মতো অভ্যেস আমার নেই। ভিখিরির ঘরে তো মানুষ হয়নি। আমি চাইলেই লক্ষ লক্ষ টাকা পৌঁছে যাবে আমার হাতে, সে সামর্থ্য আমার বাবার আছে। মাধবী, বাবা, তুমি একটু বসো, আমি আসছি। দাঁড়াও জুলি, তোমার কি মনে হয় না বাবার সঙ্গে এরকম ব্যবহার করে তুমি অন্যায় করেছো? আমি তো মিথ্যে কিছু বলিনি। জুলি, সুমন মাইনের টাকাটা আমার হাতে তুলে দেয়, সেটা যদি তোমার অপছন্দ হয় তাহলে সেটা সরাসরি আমাকে বলতে পারতে। কত টাকা মায়না পায় আপনার ভাই? কি করে ভাবলেন ওই কটা টাকার জন্য কথা খরচ করবো আমি? ওর চেয়ে অনেক বেশি টাকা আমি না চেয়ে পেয়েছি সারা জীবন। তাছাড়া যে টাকা আপনার ভাই মাইনে হিসেবে পায়, তাও আমারই বাবার ঘর থেকে আসে। হ্যাঁ আসে, কিন্তু সেটা তার কাজের বিনিময়ে আসে, ভিক্ষে হিসেবে আসে না। আর যাকে তুমি আমার ভাই করে কথা বলছো, সে যে তোমারই স্বামী, তাকে তুমি ভুলে গেছো? কেমন স্ত্রী তুমি, যে নিজের স্বামীকে এইভাবে অপমান করতে পারছো? দিদি, দিদি, সেদিন তুই আমাকে ধমক দিয়ে থামিয়ে দিয়েছিলি। ওর কাছে আমাদের মতো গরিব ঘরের ছেলে চেয়ে ওর পোষা কুকুরের মূল্য অনেক বেশি। তাই তো সেদিন তোকে আমি বলতে চেয়েছিলাম, শ্রদ্ধার চেয়ে ওর পোষা কুকুরই ছিল ওর উপযুক্ত পাত্র। জুলি, যে বোনের গায়ে আমরা কেউ কোনোদিন ফুলের টোকাটা পর্যন্ত দেয়নি, তার গায়ে তুমি হাত তুললে। ওর ভাগ্য ভালো যে শুধু হাত তুলেছি, পায়ের জুতো খুলে যাও। থামো, তোমার ভাগ্য ভালো যে তুমি আমার ছোট ভাইয়ের স্ত্রী। অন্য কেউ হলে আমার বাবার সঙ্গে বেয়াদবি করে আমার বোনের গায়ে হাত তুলে আমার সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারতো না। অন্যায়ের জবাব আমি কিভাবে দেই এত তাড়াতাড়ি তোমার তো সে কথা ভুলে যাওয়া উচিত নয়। তাহলে মারুন, মারুন আমাকে, মারুন, মারতেই হবে আপনাকে, মারুন। কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে মা জুলি? হ্যাঁ, আরে বলবি তো কি হয়েছে? এই বস্তির মতো চিৎকার চেঁচামেচি কান্নাকাটি, কি হয়েছে কি? ওকেই জিজ্ঞেস করুন না, আমার বাবাকে অপমান করেছে, আমার বোনের গায়ে হাত তুলেছে। তাতেও যদি ওর শান্তি না হয়ে থাকে তবে আমার গায়ে হাত তুলুক। কে অপমান করেছে তোমার বাবাকে? আমার মেয়ে? অকারণে? তোমার বোনের গায়ে হাত তুলেছে অকারণে? কিরে জুলি, হ্যাঁ? কিসের অপমান? ওদের কাছ থেকে হাত পেতে টাকা ভিক্ষে না চাইলে ওদের অপমান হয়?
ওর বাবার পাশে বসে ঘন্টার পর ঘন্টা হাত পা না টিপলে ওদের অপমান হয়। আর ওই মেয়ে কিনা বলে আমার সাথে একটা কুকুরের বিয়ে হওয়া উচিত ছিল। তোকে তো আমি আগেই বলেছিলাম মা, এই নরকের পরিবেশে এই ছোট লোকদের সঙ্গে তুই থাকতে পারবি না। মুখ সামলে কথা বলবেন। কাকে ছোট লোক বলছেন আপনি? আমাকে? আমার বাবাকে? আমার বাবা আপনাদের মতো অনেক কোটিপতি বড় লোকের চেয়ে অনেক বড় মানুষ। টাকার অহংকারে গরিব মানুষদের যারা ছোট লোক ভাবে তারা যাই হোক বড় মানুষ হতে পারে না, বরং তারাই প্রকৃত ছোট লোক। হোয়াট? এত বড় সাহস তোমার?